সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেজ। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ভুল নথি দেওয়ায় কামরুল ইসলামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার অনুমতি বাতিল। সেই তথাকথিত ডাক্তাররা কিভাবে রিপোর্ট সাবমিট করলেন এটা যথেষ্ট সন্দেহজনক এবং ট্রাইব্যুনাল এই বিষয়গুলো গুরুত্বের সাথে নিয়েছেন। তার আইনজীবীকে সেই বিষয়ে কারণ দর্শাতে বলেছেন। ঢাকা, খুলনা সহ দেশের বিভিন্ন অঞ্চলে 2 দিন ভারী বৃষ্টিপাত হবে বলছে আবহাওয়া অফিস। ইরানের উপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের রেকর্ড। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে আজ অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল। একই সাথে মামলাটির বিচার শুরুর আদেশ দিয়ে 9 জুন সাক্ষ্য গ্রহণের তারিখ ঠিক করেছে আদালত। এদিকে চিকিৎসার ভুল নথি উপস্থাপন করায় কামরুল ইসলামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার অনুমতি বাতিল করেছে ট্রাইব্যুনাল। ছাত্র জনতার জুলাই আন্দোলনের সময় রাজধানীর বাড্ডা ও রামপুরা এলাকায় হত্যাযজ্ঞ চালানো হয়। এতে প্ররোচনা ও সহায়তার অভিযোগ দায়ের মামলায় কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে গত 3 ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। অভিযোগ গঠনের শুনানি শেষে বৃহস্পতিবার আদেশের দিন ঠিক করে আদালত। মামলার অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য নির্ধারিত দিনে ট্রাইব্যুনালে হাজির করানো হয় 2 অভিযুক্ত আসামিকে। তাদের বিরুদ্ধে 3টি অভিযোগ আনা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলন দমন করবার জন্য তারা নির্দেশনা দেন, কারফিউ জারি করার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই সারা দেশে বহু হতাহতের ঘটনা ঘটেছিল, অনেক মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল। এইগুলো উপরে চার্জ গঠন করা হয়েছে। আগামী তারিখ থেকে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে। 21 দিন পরে 9 তারিখে আবার একটা ডেট হয়েছে, সেই তারিখে আশা করছি আমরা সাক্ষীর কার্যক্রম শুরু করব। এই মামলায় ট্রাইব্যুনালে হাজির হতে অস্বীকৃতি জানান পিজি হাসপাতালে চিকিৎসাধীন সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। পরে প্রসিকিউশনের নির্দেশে তাকে হাজির করা হয়। এছাড়া চিকিৎসা সংক্রান্ত ভুল নথি আদালতে দাখিল করায় কামরুল ইসলামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার আদেশ বাতিল করেছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের সাথে এই যে মিথ্যা কাগজপত্র দাখিল করে বিভিন্ন আদেশ নেওয়া, এগুলো ফ্রড প্র্যাকটিস। জেল হাজতে থেকে তিনি কেরানীগঞ্জে কী করে চিকিৎসা নিলেন, জেল হাজতে থেকে তিনি কী করে সিঙ্গাপুরে চিকিৎসা নিলেন, আর ডাক্তার সেই তথাকথিত ডাক্তাররা কীভাবে রিপোর্ট সাবমিট করলেন এটা যথেষ্ট সন্দেহজনক এবং ট্রাইব্যুনাল এই বিষয়গুলো গুরুত্বের সাথে নিয়েছেন। তার আইনজীবীকে সেই বিষয়ে কারণ দর্শাতে বলেছেন। তিনি জানান বর্তমানে ট্রাইব্যুনালে চলমান মামলার সংখ্যা 22টি, আর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের অপেক্ষায় আছে আরও 30টি মামলা। এছাড়া 450-র বেশি অভিযোগ ট্রাইব্যুনালে জমা থাকার কথা জানান চিফ প্রসিকিউটর। আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার ও নিরাপত্তা পাবে, এটাই বর্তমান সরকারের নীতি। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি কথা বলেন। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভা কক্ষে এই অনুষ্ঠান হয়। বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে একটি শুভেচ্ছা ক্রেস্ট ও বুদ্ধ মূর্তির প্রতিবিম্ব তুলে দেওয়া হয়। শুভেচ্ছা বিনিময়ের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সহ অনেকে উপস্থিত ছিলেন। বিএনপি নেতারা গত 17 বছর কোনো ব্যবসা করতে পারেননি বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সংসদ অধিবেশনে তিনি কথা বলেন। এই অর্থনীতি থেকে বেরিয়ে আসতে হলে যেই ধরনের পরিবর্তন, যোগ্য সংস্কার, ডিরেগুলেশন করতে হবে সেগুলো আমরা করছি। আপনাদের সহায়তা নিয়ে করতে হবে। এগুলো বিএনপি তো একা করতে পারবে না। আগামী 2 দিন ঢাকা ও খুলনা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হবে, এতে বন্যা দেখা দিতে পারে। এ সময় চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমি ধসের আশঙ্কা করা হচ্ছে। আজ আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।
সাগরে লঘুচাপের প্রভাবে কয়েকদিন ধরে বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। এর প্রভাবে রাজধানী ঢাকা ও চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে দেখা দেয় জলাবদ্ধতা। বুধবার রাতভর দেশের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়। প্রবল বৃষ্টিতে সিলেট ও মৌলভীবাজার সহ দেশের অন্তত 5 জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আরও 2-1 দিন ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে যেটা বলা হয়েছে যে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। আর আপনার মেইনলি বৃষ্টিপাতের প্রবণতাটা হচ্ছে দক্ষিণের দিকে বেশি, উত্তরের দিকে তুলনামূলকভাবে কম। ধান কাটার সময় এখন, আর কৃষকরা মাঠে থাকায় বজ্রপাতে প্রাণ হারাচ্ছেন অনেকেই। বৃষ্টি শুরু হলে ঘরে থাকার পরামর্শ আবহাওয়াবিদের। আসলে এই সময়টা, এই সিজনটা বিশেষ করে গুরুত্বপূর্ণ, কারণ দেখা যায় যে এই সময় বজ্রপাত সবচেয়ে বেশি হয় প্রি মনসুন এবং পোস্ট মনসুনে। এরকম বজ্রমেঘ দেখলেই তাদের নিরাপদ আশ্রয়ে যাওয়া উচিত। আর যদি সম্ভব হয়, যদি সম্ভব না হয় নিরাপদ আশ্রয় যায়, তা হচ্ছে যে উঁচু কোনো জায়গার ঢালুতে, মানে ঢিবির বা এরকম কোনো যেটা উঁচু জায়গার পাশে যেটা একটু সেফ, সেই জায়গাটাতে শুয়ে পড়া। আবহাওয়ার পূর্বাভাসে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধস এবং 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সিটি মেয়রকে প্রধান করে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। বন্দর নগরে জলাবদ্ধতা প্রবণ এলাকাগুলো পরিদর্শন করে আজ এই কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম। প্রধানমন্ত্রীর নির্দেশে 2 দিন ধরে চট্টগ্রামের জলাবদ্ধতা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন তিনি। আজ সাংবাদিকদের সাথে আলাপকালে জানান, নগরীর 36টি খালের মধ্যে 6টির সংস্কার কাজ চলমান থাকায় এই অবস্থার সৃষ্টি হয়। কাজ আপাতত বন্ধ রেখে খালের বাঁধগুলো খুলে দেওয়া হবে এবং জলাবদ্ধতা কমে আসবে বলে জানান প্রতিমন্ত্রী। সব সংস্থাকে এক জায়গায় করে মেয়রের নেতৃত্বে একটি কমিটি আমরা গতকাল করার সিদ্ধান্ত নিয়েছি। এই বর্ষাতে আমি চট্টগ্রামবাসীকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এইটুকু আশ্বস্ত করতে পারি যে 70 থেকে 80% আপনার জলাবদ্ধতা থাকবে না। টানা বৃষ্টি আর উজানের পানিতে সৃষ্ট বন্যা এখন সুনামগঞ্জের কৃষকদের জন্য এক অভিশাপ। তলিয়ে গেছে হাওরের বেশিরভাগ ফসল। পানি থেকে পাকা ধান কাটতে মিলছে না শ্রমিক। সুনামগঞ্জের দেখার হাওরের কৃষক বশির মিয়া 2 দিন আগে জমির ধান কাটার উপযুক্ত হলেও শ্রমিকের অভাবে তা পারেননি। এরই মধ্যে টানা বৃষ্টিতে বাঁধ ভেঙে ডুবে গেছে ফসল। বাধ্য হয়ে বুক পানিতে নেমে একাই কাটছেন জমির ধান। শ্রমিক নাই, শ্রমিক মেঘের লাগি, দল লাগি, বৃষ্টির লাগি আয় না, দান দিয়েও কাটে না, টেকা দিয়েও কাটে না। একদিকে অতিবৃষ্টি ও উজানের পানি, অন্যদিকে বজ্রপাত আতঙ্ক। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে স্বপ্নের ফসল ঘরে তোলার সংগ্রাম চলছে সুনামগঞ্জের প্রায় সবগুলো হাওরে। ঠান্ডা বাতাস, তাছাড়া পানি তো আমরা ধান কাটা যায় না। 6টা থেকে এই পর্যন্ত আমরা ধান কাটতেছি, খুব কষ্ট করে কাটতেছি। শ্রমিক বলতেও নাই, শ্রমিকের মজুরি অনেক বেশি, এই কারণে অনেক কষ্ট করে নিজের জমি নিজেও কাটতেছি। গড়ে তোলা যেত তো মঙ্গল, কিন্তু আমরা দেখতেছি যে ফসিলটা কাটতেছি, রোদ্র না উঠলে এই ফসিলটা কাটা আর না কাটার সমানই। এই যে নিচের একটা দাগ আছে, এই দাগটা আমি কাটছি, কাটার পরে আমি শুকাইতে পারছি না ধানটা, সম্পূর্ণ ধানটা আমার নষ্ট হয়ে গেছে। কৃষি বিভাগের তথ্য মতে বুধবার পর্যন্ত হাওরে ধান কাটা হয়েছে শতকরা 47% জমির। বাকি ধানের বেশিরভাগই এখন পানির নিচে। পাশাপাশি ধানগুলো যাতে তারা এক জায়গায় স্তূপ করে না রেখে, যাতে ধানগুলো কোনো মেজের মধ্যে বা কোনো পাকা জায়গায়, উঁচু জায়গায় বা ঘরের একটা রুমের মধ্যে যাতে ছড়িয়ে ছিটিয়ে রাখে, এবং হলো যাতে একটা ফ্যানের ব্যবস্থা করে বা বাতাস যাতে চলাচল করতে পারে এরকম রাখে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে 1 মে পর্যন্ত সুনামগঞ্জ সহ আশপাশে আরো ভারী বৃষ্টি হতে পারে। সুরমা সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। মূলত এখন টার্গেট হচ্ছে যে বাঁধগুলো সুরক্ষিত রাখা এবং
কৃষকদের যে জমির ধান উঠানো সেটা উত্তোলন করা। চলতি বন্যায় সুনামগঞ্জের দেখার হাওরে প্রায় ২১,০০০ কৃষক ক্ষতির মুখে পড়বে বলে জানিয়েছে স্থানীয় কৃষি অফিস। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের উপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের ব্যারেল এক পর্যায়ে $125 পর্যন্ত ওঠে, যা গত 4 বছরে সর্বোচ্চ। এছাড়া যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI শতকরা 2 ভাগেরও বেশি বেড়ে ব্যারেল প্রতি $109 পৌঁছায়। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী সহসা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কমে আসায় ওয়েস্ট এশিয়া থেকে তেলের সরবরাহ দীর্ঘ সময় বাধাগ্রস্ত থাকতে পারে, এমন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। এতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যোগ দেবেন। আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ঢাকার কোনো সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। দিবসটি উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলছে শ্রমিক সমাবেশের শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামীকাল শুক্রবার ঐতিহাসিক মহান মে দিবস। নয়াপল্টনে এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত করবে। অধিকার প্রতিষ্ঠার এই মহান দিনে শ্রমজীবী কর্মজীবী মানুষের স্বতঃস্ফূর্তভাবে শ্রমিক দলের এই সমাবেশে উপস্থিত হবে। এই সমাবেশে বর্তমান শ্রম উপস্থিতি এবং সমসাময়িক জাতীয় রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। কুল BSJA মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের গ্রুপ সিতে খেলবে জনপ্রিয় টিভি চ্যানেল দীপ্ত টেলিভিশন। দুপুরে অলিম্পিক ভবনে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ড্র। সেই সাথে প্রকাশ করা হয় অংশ নেওয়া 32টি গণমাধ্যমের ফুটবল জার্সি। 8টি গ্রুপে ভাগ হয়ে আসরে অংশ নেবে দেশের গণমাধ্যমগুলো। সি গ্রুপে দীপ্ত টিভির বাকি 3 প্রতিপক্ষ ঢাকা ট্রিবিউন, দৈনিক সমকাল ও RTV। আগামী রোববার বাফুফের একাডেমি গ্রাউন্ডে শুরু হবে খেলা। সংবাদ সম্মেলনে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আদিব বিন শহীদ ও মার্কেটিং এক্সিকিউটিভ অনিক প্রপাতকুল সহ BSJA এর সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ভুল নথি দেওয়ায় কামরুল ইসলামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার অনুমতি বাতিল। ঢাকা, খুলনা সহ দেশের বিভিন্ন অঞ্চলে 2 দিন ভারী বৃষ্টিপাত হবে বলছে আবহাওয়া অফিস। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের রেকর্ড। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।